আমরা ইজি ফিজিক্স বই থেকে এখন সমাধান করব অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে এবং সৃজনশীলের খ নম্বর প্রশ্ন হিসেবেও আসতে পারে। তো তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নিতে পারো। তো আমরা এখানে প্রশ্নের দিকে যদি তাকাই, প্রথম যে প্রশ্নটা, যে তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তাপ তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ। প্রথম কথা হচ্ছে কি, যে তাপ একটা তরঙ্গ কিভাবে? আচ্ছা, আমরা এটাকে পড়ে আসি, তারপর ব্যাখ্যাটা দিই। তো তাপ তরঙ্গ এক ধরনের তড়িৎ চৌম্বক তরঙ্গ, যা তাপ শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে এবং এটি কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য হলো এতে বৈদ্যুতিক ও চৌম্বকীয় ক্ষেত্র তরঙ্গের গতিপথের সাথে লম্বভাবে অগ্রসর হয়। যেহেতু তাপ তরঙ্গ একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মানে তাপ তরঙ্গ যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই তাপ তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলা যেতে পারে। তো এইখানে হচ্ছে গিয়ে প্রথম কথা, যে তাপ কিভাবে একটা হচ্ছে তরঙ্গ। তো দেখো, সূর্য থেকে যখন পৃথিবীর থেকে তাপ আসে, তখন কিন্তু হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই আসতে পারে, বিকিরণ বিকরিত হচ্ছে গিয়ে হয়ে আসে। তো যেই সকল তাপগুলো বিকরিত হয়ে হচ্ছে গিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তারা একটা তরঙ্গের মতো হচ্ছে গিয়ে মানে চলাচল হচ্ছে করে। তো এখন হচ্ছে গিয়ে দেখো, তাহলে এইটুকু হচ্ছে আমরা বুঝতে পারলাম যে তাপ সূর্য থেকে পৃথিবী পর্যন্ত হচ্ছে গিয়ে একটা তরঙ্গ আকার হচ্ছে গিয়ে আসে। এখন সূর্য থেকে পৃথিবীর মাঝে তো কিছু নাই, মহাশূন্য, তার মানে কি মাঝখানে কোনো মাধ্যম নাই। তো সে কোনো মাধ্যম ছাড়াই চলে আসতে পারতেছে। আর আমরা জানি যেই সকল তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, সেই সকল তরঙ্গগুলোকে আমরা তড়িৎচুম্বক তরঙ্গ বলে থাকি। তো যেহেতু হচ্ছে গিয়ে তাপ তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই হচ্ছে কি সূর্য থেকে পৃথিবী পর্যন্ত চলে আসতে পারতেছে, তাই হচ্ছে কি আমরা তাপ তরঙ্গকে একটা আমরা তড়িৎচুম্বক তরঙ্গ বলতে পারি। আর তড়িৎচুম্বক তরঙ্গগুলো হচ্ছে কি সবসময় অনুপ্রস্থ হয়ে থাকে। কেন? কারণ এখানে হচ্ছে গিয়ে বিদ্যুৎ হচ্ছে গিয়ে তরঙ্গ এবং হচ্ছে গিয়ে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এই দুটো হচ্ছে গিয়ে তরঙ্গের সাথে লম্বালম্বিভাবে চলতে থাকে। আর আমরা জানি কোনো তরঙ্গের কণা যদি তরঙ্গের দিকের সাথে লম্বালম্বিভাবে চলতে থাকে বা প্রস্থ বরাবর চলতে থাকে, তখন সেটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলে থাকি। তো যেহেতু তাপ তরঙ্গ একটা তড়িৎচুম্বক তরঙ্গ, আর তড়িৎচুম্বক তরঙ্গ মানেই হচ্ছে গিয়ে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, তাই আমরা বলতে পারি যে তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ। এর পরের প্রশ্নে চলে আসি, যে শব্দের তীব্রতা 50 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়? শব্দের তীব্রতা 50 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়? দেখো, শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়, তাকে শব্দের প্রাবল্য বা তীব্রতা বলে। তো শব্দের তীব্রতা 50 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে বোঝায় যে আমরা শব্দ যেদিকে যাচ্ছে, মানে শব্দের যে বিস্তার, তার অভিমুখে আমরা যদি 1 মিটার স্কোয়ারের একটা ক্ষেত্রফল রাখি, তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 50 জুল শব্দ শক্তি প্রবাহিত হবে। মানে 50 ওয়াট পার মিটার স্কোয়ার না থেকে যদি তোমাকে জিজ্ঞেস করতো 20 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়, তার মানে হচ্ছে গিয়ে ওই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে কি করবে, লম্বভাবে রাখা যে একক ক্ষেত্রফল আছে তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 20 জুল শব্দ শক্তি প্রবাহিত হবে। এখানে যেহেতু 50 ওয়াট আছে, তাই হচ্ছে গিয়ে 50 জুল। 80 ওয়াট পার মিটার স্কোয়ার বললে আমরা বলবো প্রতি সেকেন্ডে 80 জুল শব্দ শক্তি প্রবাহিত হয়। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। এখন হচ্ছে কি আমরা তৃতীয় কোয়েশ্চেনে চলে যাই। তৃতীয় কোয়েশ্চেনে যে দেখো, যে শব্দের তীব্রতা 80 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়, একটু আগে হচ্ছে গিয়ে আমরা যে আলোচনা করছি সেটাই। এখানে যত থাকবে তত জুল শব্দ শক্তি 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়। আচ্ছা, এখানে দেখো যে কুকুর শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনলেও মানুষ তা শুনতে পায় না। কেন? শব্দোত্তর কোনগুলা? যাদের কম্পাঙ্ক 20,000 হার্জের চাইতে বেশি। তো মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শুনতে পারে, এর মাঝামাঝি শুনতে পারে। 20,000 হার্জের চাইতে বেশিও শুনতে পারে না, 20 হার্জের থেকে কমও শুনতে পারে না। তো শব্দোত্তর মানে কোনগুলা? যে সকল শব্দের যে সকল তরঙ্গের বা শব্দের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে 20,000 হার্জের চাইতে বেশি। তো ওইগুলা কুকুর শুনতে পেলেও মানুষ কেন শুনতে পায় না? তো দেখো, কুকুরের শ্রবণ সীমা মানুষের তুলনায় অনেক বেশি। কুকুর হচ্ছে কত, 60 কিলো হার্জ শব্দ পর্যন্ত শুনতে, মানে 60,000 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, কিন্তু মানুষ কত 20,000 হার্জের পরে শুনতে পারে না। তো তাই তারা শব্দোত্তর তরঙ্গ অর্থাৎ 20 কিলো হার্জ মানে 20,000 হার্জের চাইতে বেশি শব্দ শুনতে পায়। অপরদিকে মানুষের শ্রবণ সীমা প্রায় 20 থেকে 20,000 হার্জ, তাই এর উপরে কম্পাঙ্ক শুনতে পারে না। লেটস সে 25,000 হার্জের একটা শব্দ উৎপন্ন হইল, তো এখন সেটা হচ্ছে মানুষ শুনতে পাবে না। কেন মানুষ শুনতে পাবে না? কারণ ওই শব্দটা মানুষের শ্রবণ সীমার বাইরে, মানে 20,000 হার্জের রেঞ্জের বাইরে। কিন্তু কুকুরের তো কত 60,000 পর্যন্ত শুনতে পায়, তাই সে 25 শুনতে পাবে।
30,000 পর্যন্ত শুনতে পাবে, 40, 45, 50, 60,000 হার্টজ পর্যন্ত সে শুনতে পাবে, বাট তার বেশি হলে আবার কুকুর শুনতে পাবে না। তার মানে হচ্ছে কি কুকুরের শ্রাব্যতার সীমা বেশি হওয়ার কারণে কুকুর শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে পেলেও মানুষ তা শুনতে পারে না। এর পরের প্রশ্ন যে আলো কোন ধরনের তরঙ্গ ব্যাখ্যা করো, আলো কোন ধরনের তরঙ্গ ব্যাখ্যা করো। তো দেখো আলো আমাদের কণার মতো আচরণ করে থাকে, আলো আবার তরঙ্গের মতো আচরণ করে থাকে। তো আলো যখন তরঙ্গের মতো আচরণ করে থাকে তো তখন সেটা কোন তরঙ্গের মতো আচরণ করবে? এটা কি যান্ত্রিক তরঙ্গের মতো আচরণ করবে, নাকি এটা তড়িৎ চৌম্বক তরঙ্গের মতো আচরণ করবে, এটা কি অনুপ্রস্থ তরঙ্গ হবে নাকি এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে, ওইটাই জানতে চাওয়া হয়েছে যে আলো কোন ধরনের তরঙ্গ। তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আলো একটি তড়িৎ চৌম্বক তরঙ্গ। কেন তড়িৎ চৌম্বক তরঙ্গ? কারণ আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সে হচ্ছে কি যে কোনো মাধ্যমের মধ্য দিয়েও চলতে পারে, স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে চলতে পারে, আবার কোনো মাধ্যম ছাড়াও সে চলতে পারে। তো যেহেতু যেসব এখানে দেখো যে যেসব তরঙ্গ প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে বলা হয় তড়িৎ চৌম্বক তরঙ্গ। তো বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন হচ্ছে গিয়ে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আলো হলো বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন। আবার আলো সঞ্চালনের জন্য কোনো প্রকার মাধ্যমের প্রয়োজন হয় না, এই জন্য বলা যায় আলো একটি তড়িৎ চৌম্বক তরঙ্গ। তো যা বলতেছিলাম, যেহেতু আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাই এটা একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ। আর তোমরা ফার্দার আরেকটু অ্যাড করতে পারো, যেহেতু আলো একটা তড়িৎচুম্বক তরঙ্গ তাই আলো একটা অনুপ্রস্থ তরঙ্গ, কারণ সকল তড়িৎচুম্বক তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ হয়ে থাকে। এরপর হচ্ছে কি প্রশ্ন যে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপরে নির্ভরশীল, হচ্ছে ব্যাখ্যা করো। দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মাধ্যমের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, মানে কণাগুলো হচ্ছে কি কাঁপাকাঁপি হচ্ছে কি বাড়তে থাকে, ফলে মাধ্যমের অণুগুলো সহজেই প্রকম্পিত হতে পারে, যা বললাম একটু আগে। তখন শব্দ তরঙ্গ দ্রুত অগ্রসর হয় বা শব্দের বেগ বৃদ্ধি পায়। বাতাসে শব্দের বেগ যদি v হয় এবং তাপমাত্রা যদি t হয় তাহলে বাতাসের শব্দের বেগটা আমাদের হচ্ছে কত, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক √t। এবং খেয়াল রাখতে হবে এই তাপমাত্রাটা যেন অবশ্যই কেলভিন এককে হয়। তাই বলা যায় যে বায়ুতে শব্দের বেগ বায়ুর তাপমাত্রার উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? বর্গমূলের সমানুপাতিকভাবে নির্ভরশীল বা বর্গমূলের সমানুপাতিকভাবে সম্পর্কিত। এরপরে কোয়েশ্চেন যে পুরুষের তুলনায় নারীর গলার স্বর কোমল এবং তীক্ষ্ণ হয় কেন? পুরুষের তুলনায় নারীদেরটা কোমল এবং তীক্ষ্ণ হয় কেন? তো এখানে দেখো যে ভোকাল কর্ডের গঠনগত পার্থক্যের কারণে পুরুষের তুলনায় নারীর গলার স্বর কোমল এবং তীক্ষ্ণ হয়। মানুষের গলার স্বর উৎপন্ন হয় ভোকাল কর্ডের সাহায্যে। তো পুরুষের ভোকাল কর্ড বয়সের সাথে সাথে দৃঢ় হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, কিন্তু নারীদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না, ফলে নারীদের গলার স্বরে কম্পাঙ্ক বেশি, মানে হচ্ছে নরম থাকে। তাই যখন আমরা কথা বলি ফুসফুস থেকে বাতাসটা কি করে আমাদের গলার ভোকাল কর্ডের মধ্য দিয়ে আসে। তো যখন ভোকাল কর্ডের মধ্য দিয়ে আসে তখন কি করে এই ভোকাল কর্ডটা কাঁপে। ওকে, তো ফলে যখন কাঁপে, যেহেতু নারীদেরটা কি হয় একটু নরম তাই ওদেরটা বেশি কাঁপে, আর আমরা ছেলেরা আমাদের ভোকাল কর্ড যেহেতু একটু শক্ত হয়ে যায় তাই আমাদেরটা কম কাঁপে। তাই মেয়েরা যেই সকল শব্দ তৈরি করে তাদের কম্পাঙ্ক মানে প্রতি সেকেন্ডে যে কাঁপে এইটা কি বেশি হয়, আর ছেলেদেরটা কি হয়, কম হয়। তো যেই সকল শব্দের কম্পাঙ্ক যত বেশি হবে সেই সকল শব্দ দেখবে কানে লাগে বেশি, অর্থাৎ তীক্ষ্ণ বেশি হয়। তো নারীদের যেহেতু কি শব্দের কম্পাঙ্ক বেশি তাই তাদের কি শব্দটা শুনতে একটু তীক্ষ্ণ শোনাবে এবং কোমল শোনাবে, কিন্তু পুরুষেরটা একটু রুক্ষ এবং মোটা শোনাবে, যেহেতু পুরুষের ভোকাল কর্ড একটু কঠিন বা দৃঢ় হয়। এরপরের প্রশ্ন হচ্ছে গিয়ে 8 নম্বর প্রশ্ন যে সুরশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি, এটা ব্যাখ্যা করো। সুরশলাকার কম্পমান বাহুর গতি এটা একটা স্পন্দন গতি। তো দেখো এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে আসছে, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়েও মানে আসতে পারে, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আসতে পারে, কারণ স্পন্দন গতি এটা কি দ্বিতীয় অধ্যায় গিয়ে আসে, এবং সুরশলাকার যে টপিকটা টিউনিং ফর্ক এগুলো সপ্তম অধ্যায় থেকে পাওয়া যাবে। তো এই প্রশ্নটা একই সাথে দ্বিতীয় অধ্যায়ের জন্য আবার সপ্তম অধ্যায়ের জন্য বলা যায়। তো দেখো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা বা বস্তু এর গতিকালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যদি গতিশীল থাকে তাহলে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে তোমার একটা বস্তু থাকবে যে পর্যায়বৃত্ত গতি থাকবে। পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে গিয়ে একটা বস্তু একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করলো, মনে করো গিয়ে একটা বস্তু মনে করো এইখান থেকে যাত্রা শুরু করছে, এইখান থেকে যাত্রা শুরু করছে, সে যাত্রা শুরু করে নির্দিষ্ট সময় পরে সে আবার এখানেই গিয়ে আসছে। ওকে, আবার মনে করো একটা নির্দিষ্ট 2 মিনিট পরে, 2 মিনিট পর সে কি করছে, এখান থেকে এখানে আসছে, আবার 2 মিনিট পরে এখান থেকে এখানে আসছে, আবার 2 মিনিট পরে এখান থেকে এখানে আসছে। তাহলে সে কি করতেছে, একটা নির্দিষ্ট বিন্দুতে
নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে আসতেছে, দেখো এই পাশ থেকে এদিকে, এই যে এদিক থেকে আসতেছে। ওকে, তাহলে এই ধরনের গতিকে বলা হবে আমাদের পর্যায়বৃত্ত গতি। এখন পর্যায়বৃত্ত গতি এরকম গোল হইতে পারে, আবার মনে হচ্ছে এরকম হতে পারে, মনে হচ্ছে কি এইখানে কেউ একজন সে দাঁড়ায় আছে, এখন সে হচ্ছে গিয়ে প্রথমে এদিকে গেল, আবার মনে করো 20 সেকেন্ড পরে আবার এখানে চলে আসছে, যে এখানে গিয়ে আবার এখানে চলে আসছে, আবার 20 সেকেন্ড পরে এখানে গিয়ে এখানে চলে আসছে। তো সে একই জায়গায় আসতেছে, যাইতেছে আবার আসতেছে, যাইতেছে আবার আসতেছে। তাহলে দেখো সে কত সময় পর পর এখানে আসতেছে, 20 সেকেন্ড পর পর, কত 20 সেকেন্ড পর পর, এবং একটা নির্দিষ্ট বিন্দুতেই ফেরত আসতেছে। তাহলে সে কী হইতেছে গিয়ে, যে একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে আসতেছে, সে ওই পাশে গিয়ে তার যে বিন্দুতে ছিল ওই বিন্দুতে কিন্তু এই পাশ থেকেই ফেরত আসছে, যাইতেছে ফেরত আসার সময় কত এদিক থেকে আসতেছে, আবার যাইতেছে ফেরত আসার সময় কত এদিক থেকে আসতেছে। তাহলে এখানে হচ্ছে দেখো এইটাও কি একটা পর্যায়বৃত্ত গতি। এখন এই পর্যায়বৃত্ত গতির এইখানটাতে দেখো কি বলছিলাম, এইখান থেকে এদিকে যাইতেছে, দেন হচ্ছে কত আবার এদিকে ফেরত আসতেছে। যাওয়া এবং আসায় কত সময় লাগতেছে, 20 সেকেন্ড। ওকে, তার মানে তার যাইতে হচ্ছে কতটুকু সময় লাগতেছে, 10 সেকেন্ড, এবং আসতে তার কতটুকু সময় লাগতেছে, আরও 10 সেকেন্ড। তাহলে যাওয়ায় 10 সেকেন্ড, আসায় 10 সেকেন্ড, টোটাল হচ্ছে কত, 20 সেকেন্ড। এখন দেখো এটা একটা পর্যায়বৃত্ত গতিশীল বস্তু ছিল। এই পর্যায়বৃত্ত গতিশীল বস্তু তার পর্যায়কাল, এই যে তার নিজের জায়গায় ফেরত আসতে যেই সময়টা লাগে সেটাকে পর্যায়কাল বলে। তো এই পর্যায়কালের অর্ধেক সময় 20 সেকেন্ডের অর্ধেক কত, 10 সেকেন্ড। 10 সেকেন্ড একদিকে গতিশীল ছিল এবং বাকি 10 সেকেন্ড আরেক দিকে গতিশীল আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা এই গতিটাকে, এই পর্যায়বৃত্ত গতিটাকে আমরা একটা স্পন্দন গতি বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, একটা স্পন্দন গতি বলতে পারি। তো এখন সুরশলাকার কম্পমান বাহুর গতি বা টিউনিং ফর্কের থেকে যে গতিটা, এটা হচ্ছে গিয়ে খানিকটা হচ্ছে এরকম হয়। তোমরা সুরশলাকা বা টিউনিং ফর্ক হচ্ছে গিয়ে দেখে থাকবা, অনেকটা হচ্ছে গিয়ে এরকম টাইপের হচ্ছে গিয়ে হয়। এখন এটাকে যদি আমি একটা আঘাত করি, এটাকে যদি আঘাত করি, তাহলে এটা কি করবে, একবার এদিকে থেকে আসবে, আরেকবার হচ্ছে কত এদিকে, মানে এরকম এরকম হইতে থাকবে। হ্যাঁ, এই যে এইভাবে হচ্ছে গিয়ে বাড়ি দিলে দেখবে এইভাবে কাঁপতেছে। তো এইভাবে যখন হচ্ছে কাঁপে, একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে। তো মনে করো এইখান থেকে যদি হচ্ছে গিয়ে তার চলা শুরু হয়, সো এখানে গিয়ে মনে করো 5 সেকেন্ড পরে এখানে আসলো, যদিও 5 সেকেন্ড না, আর অনেক কম সময় যদি ফেরত আসে, বোঝার জন্য সে বলতেছি 5 সেকেন্ডে, এই যে এখানে আসে 5 সেকেন্ডে সে এখানে গিয়ে আবার এখানে ফেরত আসছে, আবার 5 সেকেন্ড পরে এখানে ফেরত আসছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে 5 সেকেন্ড নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, ওই যে এই পাশ থেকে ফেরত আসতেছে, একই দিক থেকে অতিক্রম করতেছে। তাহলে এটা একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে হচ্ছে দেখো এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফেরত আসতে কত, 5 সেকেন্ড লাগতেছে। তো যেখান থেকে যাত্রা শুরু করবে সে যদি আবার ওইখানেই ফেরত আসে, তাহলে ওই সময় আর একটুকে যে সময়টা লাগবে সেই সময়টাকে বলা হচ্ছে গিয়ে পর্যায়কাল। তাহলে আমাদের এই টিউনিং ফর্কটার আমরা যেটা ধরে নিচ্ছি, এই কলমটা মনে করো টিউনিং ফর্ক, এর পর্যায়কাল কত, 5 সেকেন্ড। 5 সেকেন্ডের দেখো সে 2.5 সেকেন্ড অর্ধেক সময় এদিকে গতিশীল থাকতেছে, বাকি অর্ধেক সময় কি সে তার বিপরীত দিকে গতিশীল থাকতেছে। তাহলে আমরা টিউনিং ফর্কের গতিকে একটা স্পন্দন গতি বলতে পারি। কেন? কারণ পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু তার পর্যায়কালের অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক যদি তার বিপরীত দিক গতিশীল থাকে, তাহলে সেই বস্তুর গতিকে স্পন্দন গতি বলতে পারি। আমি এখানে তো অনেক এই সাইডে দেখাইছি, আসলে এত বেশি আসে না, খুবই সামান্য একটা দৈর্ঘ্য, মানে মোটামুটি প্রায় সরল লেখা হচ্ছে গিয়ে এটা থেকে চলাচল হচ্ছে করে। তো আশা করছি এটা হচ্ছে বুঝতে পারছো বেশ ভালোভাবে। এখন হচ্ছে আমরা তার পরের প্রশ্নে চলে যাই, যে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা জেনে নিই যে যান্ত্রিক তরঙ্গ জিনিসটা কি। যেই সকল তরঙ্গ চলাচলের জন্য হচ্ছে কি মাধ্যমের প্রয়োজন, সেই সকল তরঙ্গকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলতে পারি। তো শব্দ কোনো মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে না। তো যেহেতু শব্দ চলাচলের জন্য হচ্ছে কি মাধ্যমের প্রয়োজন, তাই আমরা শব্দকে একটা যান্ত্রিক তরঙ্গ বলতে পারি। তো এখন হচ্ছে গিয়ে দেখো এখানে কি বলছে, একই কথাগুলো সে বলা থাকবে যে শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, কারণ মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত কম্পনের ফলে শব্দ সঞ্চালিত হয়, অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। এছাড়াও শব্দ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, অর্থাৎ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো শব্দের মধ্যে রয়েছে এবং শব্দ মাধ্যমের মধ্য দিয়ে চলে, তাই বলা যায় শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। এরপর হচ্ছে কি আমরা তার পরের প্রশ্ন চলে আসি, যে পানির ঢেউ আর তরঙ্গ। পানির ঢেউ আর তরঙ্গ, আর তরঙ্গের আরেকটা নাম আছে যে অনুপ্রস্থ তরঙ্গ। পানির ঢেউ হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ। তো পানির ঢেউ একটি অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তো অনুপ্রস্থ তরঙ্গ কাকে হচ্ছে বলে, তো যে তরঙ্গ তার কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলে। তো পানির ঢেউয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। এখানে কণাগুলোর কম্পনের দিক তরঙ্গের গতির সাথে লম্ব, তাই বলা যায় তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ উৎপন্নকারী পানির ঢেউ আর তরঙ্গ।
এখানে ব্যাপারটা হচ্ছে কি একটু হচ্ছে কি যদি আমরা দেখি, তো দেখো তরঙ্গ মনে করো হচ্ছে কি যাবে কোন দিকে, তরঙ্গ এদিক থেকে এদিকে হচ্ছে যাবে, হ্যাঁ মানে শক্তিটা কি করতেছে, আমরা একটু বেশি উপরে নিয়ে ফেলছিলাম, শক্তিটা যাইতেছে কোন দিক থেকে, এদিক থেকে এদিকে, তাহলে শক্তি যেদিকে হচ্ছে গিয়ে ট্রান্সফার হয় ওটা হচ্ছে গিয়ে তরঙ্গের দিক, শক্তি যেদিকে ট্রান্সফার হবে এটা কি তরঙ্গের দিক, তাহলে এটা কি আমাদের তরঙ্গের দিক। এখন পানিতে হচ্ছে কি থাকে, প্রথমে এরকম স্টিল থাকে বা স্থির থাকে, তারপর কি হয় পানিটা হচ্ছে এরকম উপরে আর নিচে ওঠানামা শুরু করে, ওকে পানিটা কি করে উপরে এবং নিচে ওঠানামা শুরু করে। তো মনে করো এইখানে যে পানির কণাটা, এই যে এই যে কণাটা এ কি করতেছে, এ মনে করো এখন হচ্ছে কোথায় নিচে আছে, একটু পরে সে হচ্ছে কিরকম এরকম হচ্ছে দেখাবে না, তরঙ্গটা এরকম দেখাবে না, প্রথমবার তো নিচে আছে তারপরে আবার উপরে উঠবে, তারপর হচ্ছে আবার নিচে নামবে, এভাবে হচ্ছে তরঙ্গ হচ্ছে চলে বা পানির ঢেউ তো এভাবে হচ্ছে তৈরি হয়। তো এই যে এ কণাটা ও কি করতেছে, এখন হচ্ছে কোথায় নিচে আছে, একটু পরে কি করবে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এই যে উপরে, তাহলে সে একবার নিচে আরেকবার উপরে, এইভাবে হচ্ছে কি করতেছে মুভ করতেছে। এখন দেখো তরঙ্গের দিক যেদিকে আর হচ্ছে গিয়ে তরঙ্গ যাইতেছে কোন দিকে, সামনের দিকে, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এখানে কি হইতেছে, আমাদের এখানে মাধ্যমের কণাগুলা মুভ করতেছে কোন দিকে, এদিকে, এই তারপরেটাও কি করবে উপরে নিচে ওঠানামা করবে, তারপরেটা কি উপরে নিচে ওঠানামা করবে। অর্থাৎ পানির কণাগুলো বা তরঙ্গের মাধ্যমের কণাগুলোর তোমার কি বলে নড়াচড়াটা বা হচ্ছে গিয়ে তাদের আন্দোলনটা তরঙ্গের দিকের সাথে লম্বভাবে, এই যেরকম আড়াআড়ি হইতেছে, তো এরকম হচ্ছে কত লম্বভাবে হইতেছে, ওকে। আর আমরা হচ্ছে জানি যে তরঙ্গের মাধ্যমের কণাগুলা কি করে তরঙ্গের দিকের সাথে লম্বভাবে চলে ওই সকল তরঙ্গকে আমরা অনুপ্রস্থ বা আট তরঙ্গ বলে থাকি। তাহলে পানির ঢেউয়ের ক্ষেত্রে হচ্ছে কি সেম জিনিসটাই হইতেছে, তাই হচ্ছে আমরা পানির ঢেউকে আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। তারপর পরের প্রশ্নে চলে আসি যে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাদ সমদশা সম্পন্ন নয় কেন। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে এটার জন্য এই চিত্রটা হচ্ছে আমাদের আবার একটু লাগবে। তো দেখো এই মাঝখানেরটা হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে যে দাগটা দিলাম, কালো দাগটা দিলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের সাম্যাবস্থা, হ্যাঁ। তো এইখানে হচ্ছে গিয়ে এই যে একটা ঢেউ দেখতে পাইতেছো, এই যে এরকম উপরের ঢেউ, এগুলাকে বলে তরঙ্গ শীর্ষ, এই যে এটা তরঙ্গ শীর্ষ, আর এইটাকে হচ্ছে বলা হচ্ছে তরঙ্গপাদ, ওকে। এই যে এখানে হচ্ছে তরঙ্গ শীর্ষ। তো এখন আমাকে হচ্ছে বলছে যে সি একটা তরঙ্গ শীর্ষ, এ একটা কি তরঙ্গপাদ, বলছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ সমদশা সম্পন্ন নয় হচ্ছে কেন। তো দেখো এইটা একবার নিচে চলে আসছে, এখন তার ইমিডিয়েট পরের মোমেন্টে সে উপরের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, আর এই সি তে যেই কণাটা হচ্ছে গেছে ও উপরে চলে আসছে, এখন কি তার ইমিডিয়েট পরের মধ্যে সে কি করবে নিচের দিকে নামা শুরু করবে, তার মানে ও এরপরে ও সর্বোচ্চ নিচে নেমে গেছে, সর্বোচ্চ উপরে উঠে গেছে, এখন এই মোমেন্টে সে উপরের দিকে গতিশীল থাকবে আর এই মোমেন্টে কি সে নিচের দিকে গতিশীল থাকবে, তার মানে এরা হচ্ছে গিয়ে বিপরীত দিকে হচ্ছে গিয়ে এখন চলা শুরু হচ্ছে করবে। তো যেহেতু হচ্ছে তারা বিপরীত দিকে চলা শুরু করতেছে, তারা বিপরীত অবস্থানে আছে এবং বিপরীত দিকে চলা শুরু করছে, তাই হচ্ছে গিয়ে এদের দশা একই না, এরা বিপরীত দশা সম্পন্ন, এরা বিপরীত দশা সম্পন্ন। তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই প্রশ্ন চলে আসি, এখন এখানে কি বলছে দেখো যে অনুপ্রস্থ তরঙ্গের স্পন্দনের দিকের সাথে সমকোণে অনুপ্রস্থ তরঙ্গ স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় এবং তরঙ্গে পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত তৈরি হয়ে থাকে। এই যে এইখানে যেরকম আছে যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত তৈরি হয়ে থাকে। তো অনুপ্রস্থ তরঙ্গ পর্যায়কালের অর্ধেক সময় যে কোনো মানে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে। এই দেখো অর্ধেক সময় কি করবে উপরেটা, এই সে অর্ধেক সময় এরকম উপরে থাকবে, বাকি অর্ধেক সময় কি নিচে থাকবে, উপরে নিচে যে কোনো একটা কণার কথা চিন্তা করো, তাহলে অর্ধেক সময় তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে, বাকি অর্ধেক সময় কি করে তরঙ্গপাত সৃষ্টি করে, ওকে। আচ্ছা, তো এই জন্য তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত সমদশা সম্পন্ন না হয়ে এরা বিপরীত দশা সম্পন্ন হয়ে থাকে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা তার পরের প্রশ্ন হচ্ছে গিয়ে চলে আসবো। তার পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে বিস্তার কাকে বলে, বিস্তার কাকে বলে। তো এটা হচ্ছে গিয়ে আমরা অনুধাবন প্রশ্নের হচ্ছে গিয়ে ইয়াতে হচ্ছে গিয়ে পড়ছি। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে গিয়ে বিস্তার কাকে বলে, কিন্তু হচ্ছে গিয়ে এখানে অ্যান্সারটা অন্যরকম। অ্যান্সারটা হচ্ছে গিয়ে যে বর্ষাকালে, শীতকাল অপেক্ষা বর্ষাকালে হচ্ছে শব্দ দ্রুত শোনা যায় কেন, এটা হচ্ছে কি ভুলে চলে আসছে। এখানে প্রশ্নটা কি, এখানে প্রশ্নটা হচ্ছে গিয়ে শীতকালের চাইতে বর্ষাকালে শব্দ অধিকতর দ্রুত শোনা যায় কেন, শীতকালের চাইতে বর্ষাকালে শব্দ তাড়াতাড়ি শোনা যায় কেন বা দ্রুত শোনা যাচ্ছে কেন। তো ওই প্রশ্নের হচ্ছে অ্যান্সার দিতেছি। দেখো যে শব্দের বেগ বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতার উপরে নির্ভর করে, তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটা জিনিসের উপর নির্ভর করে।
তো বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতা যত বাড়তে থাকবে শব্দের বেগও কী হবে তত বাড়তে থাকবে। এখন শীতকালে এবং বর্ষাকালে এই দুই সিজনের মধ্যে শীতকালে তাপমাত্রাও কম থাকে, আর্দ্রতাও কম থাকে। তো তাপমাত্রাও কম, আর্দ্রতাও কম, আর তাপমাত্রা আর্দ্রতা দুইটাই কম হলে কি হয়, বেগ কমে যায়। তাহলে শীতকালে কি হয়, বেগ কমে যায়। কিন্তু বর্ষাকালে শীতকালের তুলনায় তাপমাত্রাও বেশি, আর্দ্রতাও বেশি। তাহলে সে কি হয়ে যায়, এইখানে তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি হওয়ার কারণে বর্ষাকালে শব্দের বেগটা বেড়ে যায়। আর শব্দের বেগ যত বৃদ্ধি পাবে শব্দটা তত বেশি দ্রুত চলতে পারবে, আর যত দ্রুত চলতে পারবে শব্দ তত দ্রুত শুনতে পাওয়া যাবে। এই জন্য শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ অধিকতর দ্রুত শুনতে পাওয়া যায়। তো এরপর গিয়ে আমরা 13 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে কি বলছে যে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, এটা ব্যাখ্যা করো। তো বস্তু কম্পিত হলে এটি এর সংস্পর্শের বায়ুকে আন্দোলিত করে। সেই আন্দোলন বায়ুর মধ্যে দিয়ে আমাদের কানে প্রবেশ করলে আমরা শব্দ শুনতে পাই। উদাহরণস্বরূপ, একটি টিউনিং ফর্ককে রাবারের তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করলে টিউনিং ফর্কটি কম্পিত হয় এবং শব্দ উৎপন্ন হয়। এই অবস্থায় টিউনিং ফর্কটি হাত দিয়ে ধরলে এর কম্পন বন্ধ হয়ে যায়, শব্দও সাথে সাথে থেমে যায়। এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। এখানে মেইন কথা হচ্ছে কি, যে বস্তুর কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এটা আমাদেরকে বোঝায় বলতে বলছে। তো দেখো, যে কোনো জায়গায় যদি শব্দ উৎপন্ন হয়, যে কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হবে না। শব্দ কিভাবে উৎপন্ন হয়, আমরা যখন কথা বলি বা আমরা যখন কোথাও সাউন্ড করি, যেমন মনে করছে কি আমি যদি এই কলমটাকে যদি এখানে আঘাত করি, টোকা দিই, তাহলে এখানে কিন্তু একটা সাউন্ড তৈরি হয়েছে। মানে সাউন্ডটা কীভাবে তৈরি হয়েছে, যখনই আমি এখানে কী করলাম, একটা টোকা দিলাম, তখন এখানে থাকা যে অণুগুলা এগুলো কিন্তু একটু প্রকম্পিত হয়েছে, একটু কাঁপছে এইভাবে। হ্যাঁ, তো এটা মানে খুবই অল্প কাঁপছে বা খুব দ্রুত কাঁপছে, তাই আমরা খালি চোখে দেখতে পাই না। এই যখন কাঁপছে তখন কি করছে, এর আশপাশে থাকা বাতাসের কণাকেও সে কী করছে, সাথে কাঁপাইছে। তো এই এনার্জিটা বাতাসের মধ্যে সে ট্রান্সফার করে দিচ্ছে। আর বাতাসের কণাগুলো কীভাবে কাঁপতে 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 আমার কান পর্যন্ত যখন আসছে তখন আমি সেই শব্দটা শুনতে পেয়েছি। আবার মনে করছি আমি যদি এখানে হাত তালি দিই, তাহলে কী হবে, এই আঘাতের ফলে আমার হাতে একটা কম্পন সৃষ্টি হবে। এই কম্পনটা কী করবে, বাতাসের মধ্যে দিয়ে ভেসে ভেসে আমাদের কান পর্যন্ত আসবে। তো এইখানে একটা টিউনিং ফর্কের কথা বলছে, যে টিউনিং ফর্ক দেখতে কীরকম হয়। টিউনিং ফর্ক দেখতে কীরকম হয়, এখানে দেখো যে টিউনিং ফর্কগুলো দেখতে অনেকটা এরকম হয়। এখন তুমি যদি একটা হাতুড়ি দিয়ে এখানে আঘাত করো, তখন এই টিউনিং ফর্কের এই যে এই বাহুটা, এটা গিয়ে এরকম একবার এই পাশে আসবে, আরেকবার এই পাশে আসবে, এরকম এরকম। হ্যাঁ, একটু স্পষ্টভাবে আঁকি। এই আঘাত করলাম, আঘাত করলে এই টিউনিং ফর্কটা একবার গিয়ে এখানে আসবে, এখান থেকে যে আঘাত করলাম এখান থেকে আবার একটু সামনের দিকে যাবে, এই যে এরকম। ওকে, তো কী করবে, সে এরকমভাবে কাঁপতে থাকবে। ওকে, তো এই কম্পনটা এত বেশি হবে না, একটু অল্পই হবে, মানে একটু কম জায়গা জুড়ে হবে। তোমাদের বোঝানোর জন্য একটু বেশি জায়গা নিচ্ছে আমি দেখাইলাম। তাহলে কী করবে, কাঁপতে থাকবে, এইভাবে কাঁপতে থাকবে। ও যখন কাঁপতে থাকবে তখন কী করবে, এর আশপাশে বাতাসকেও সে কী করবে, আঘাত করবে। তো ওই বাতাসের মধ্যে দিয়ে যাওয়া শব্দগুলাই তখন আমরা কানে শুনতে পাই। এখন এটাকে যদি আমি হাত দিয়ে ধরি তাহলে কম্পন বন্ধ হয়ে যাবে। যখনই কম্পন বন্ধ হয়ে যাবে তখনই কি আর শব্দটা শুনতে পাবো না। তো টিউনিং ফর্ক তো সচরাচর আমরা দেখি না, এটা অতটা অ্যাভেলেবল না। তোমরা আরেকটা এক্সাম্পল চিন্তা করতে পারো, সেটা গিয়ে আমাদের হাত থেকে যখন স্টিলের বাটি বা প্লেট যখন পড়ে যায়, তখন দেখবে ঝনঝন একটা সাউন্ড তৈরি হয়। তো তখন তুমি ওই সাউন্ড হওয়া অবস্থায় তুমি যখন যদি ওটাকে তাড়াতাড়ি হাত দিয়ে যখন ধরো, তখন গিয়ে ধরার সময় তোমার ফিল হবে যে ওইটা একটু ভাইব্রেট করতেছে। মোবাইলের ভাইব্রেশন যেরকম হয় দেখবে ওরকম ভাইব্রেট ফিল হবে। অতটা বেশি ফিল হবে না, কিন্তু গিয়ে দেখবা খুব অল্প হলেও একটা ভাইব্রেশন তুমি তোমার হাতে ফিল করবা। তো হাত দিয়ে ধরলে ওই ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে। যখনই ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে তখনই দেখবা যে সাউন্ডটা আসা অফ হয়ে গেছে, সাউন্ড আর আসতেছে না। আবার তুমি যদি ওটাকে ছেড়ে দাও, ওকে ওর মতো কাঁপতে দাও, ভাইব্রেশন হচ্ছে মানে কম্পন হচ্ছে, সাথে সাথে কি তুমি সাউন্ডটা পাইতেছো। তাইলে এখান থেকে কি বোঝা যায়, যতক্ষণ কম্পন আছে ততক্ষণ শব্দ আছে। যখনই কম্পনটা বন্ধ করে দেবো হাত দিয়ে ধরে, তখনই আর শব্দটা শোনা যাবে না। তাহলে এখান থেকে কি বোঝা যায়, এখান থেকে বোঝা যায় যে বস্তুর কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়ে থাকে। তো এই ছিল আমাদের 13 নম্বর প্রশ্ন। এখন গিয়ে তো আমরা 14 নম্বর প্রশ্নে যাই, যে এখানে কি বলছে, যে দুই বন্ধু পরস্পর কথা বলার সময় তাদের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হয় কেন, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হয় কেন। তো দেখো, আমি এবং আমার একজন ফ্রেন্ড বা এখানে অন্য কেউ একজন এসে যদি কথা বলে, তো আমি যে কথাটা বলতেছি, আমার কথা কি একটা শব্দ, তো এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য একরকম হবে, এবং আমার সামনে যে দাঁড়ায় থাকবে সে কথা বললে তার শব্দের তরঙ্গ দৈর্ঘ্য একটু অন্যরকম হবে। কেন হবে, দেখো আমরা যখন কোনো একটা শব্দ করি তখন আমাদের ফুসফুস থেকে বাতাস গলা দিয়ে বের হয়ে আসে, আমাদের গলায়
ফুসফুসে বাতাস ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য রয়েছে উইন্ড পাইপ। এর উপরে শব্দ সৃষ্টি করার জন্য রয়েছে স্বরযন্ত্র বা ভোকাল কর্ড। সেখানে দুটি পর্দা ভালভের মতো কাজ করে। এই পর্দা দুটির নাম হচ্ছে ভোকাল কর্ড। বাতাস বের হওয়ার সময় এগুলোর কম্পনের কারণে শব্দ তৈরি হয়। এখন এই ভোকাল কর্ড সবার একই রকম নয়, কারো শক্ত কারো নরম, ফলে কম্পনের ধরন ভিন্ন ভিন্ন হওয়ার জন্য কম্পাঙ্ক ভিন্ন হয়। এরপর বাতাস মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ল্যামডা ইকুয়াল টু v/f এই সূত্র অনুসারে তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি এভাবে চিন্তা করতে পারো যে দুইজন মানুষ যদি হচ্ছে গিয়ে কথা হচ্ছে বা বলে, যেমন এখানে চিন্তা করি এই একজন হচ্ছে গিয়ে মানুষ আছে, ওকে, সে কথা বলতেছে, এই যে তার কথাগুলো বের হইতেছে, এবং মনে করছে কি আরেকজন হচ্ছে কি মানুষ আছে এখানে, ওকে, আরেকজন মানুষ আছে সে কথা বলতেছে, তার সাউন্ডটা হচ্ছে কি এখানে তৈরি হইতেছে। এখন দুইজন যেহেতু একই জায়গাতে হচ্ছে কি আছে, তাহলে ওইখানে বাতাসের তাপমাত্রা সেম থাকবে। আর বাতাসের তাপমাত্রা যদি সেম থাকে তাহলে এই শব্দের বেগ এবং এই শব্দের বেগ, দুইটা শব্দের বেগ সেম হবে, ওকে। এখন এই যে দুইজন মানুষের ভোকাল কর্ড কিন্তু একরকম না। দেখা গেছে ওর ভোকাল কর্ড যদি একটু শক্ত হয়ে থাকে, ওরটা একই পরিমাণ শক্ত নাও হইতে পারে, একটু নরম হইতে পারে, একটু শক্ত হইতে পারে। দেখা গেছে দুইজনই পুরুষ মানুষ, তাহলে সে দুইজনেরটা কি শক্ত থাকবে, কিন্তু এই দুইজনেরটা শক্ত আছে, কিন্তু একজনেরটা একটু বেশি শক্ত, একজনেরটা কি একটু কম শক্ত বা নরম। দেখবা কিছু কিছু মানুষের হচ্ছে কি ভয়েস খুব দরাজ গলা, মানে হচ্ছে একটু মোটা হচ্ছে কণ্ঠ, ভারী কণ্ঠ, আবার কারো কাছে দেখবে একটু চিকন গলা। তো যাদের চিকন গলা তাদের হচ্ছে গিয়ে ভোকাল কর্ডটা বেশি কাঁপতেছে, তার মানে হচ্ছে গিয়ে তাদের কম্পাঙ্ক বেশি। আর যাদের হচ্ছে একটু দরাজ গলা, একটু ভারী গলা, তাদের হচ্ছে গিয়ে ভোকাল কর্ডটা একটু কম কাঁপতেছে, তার মানে তাদের কম্পাঙ্ক হচ্ছে কম, তার মানে হচ্ছে এদের কম্পাঙ্ক একটু কম বেশি হবে। তাহলে মনে করছে গিয়ে এই শব্দের কম্পাঙ্ক মনে করো, বেগ মনে করছে গিয়ে 300 মিটার পার সেকেন্ড, বেগ মনে করো 300 না 350 ধরি। তো বেগ মনে করো ওর হচ্ছে কত 350 এবং হচ্ছে গিয়ে কত ওর হচ্ছে গিয়ে কত 350, ওকে। প্রথম জনের কম্পাঙ্ক মনে করছে কি কত 200 হার্জ, এবং দ্বিতীয় জনের হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে কত, দ্বিতীয় জনের হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে গিয়ে লেটস সে 100 হার্জ, ওকে। তো এখন হচ্ছে গিয়ে আমরা সূত্র কি জানি, আমরা সূত্র হচ্ছে গিয়ে জানি যে v = f ল্যামডা, এটা হচ্ছে জানি, তাই তো। তাহলে এখান থেকে আমাদের যদি ল্যামডা বের করতে হয় তাহলে v কে এই পাশে নিয়ে আসবো, সো v/f = কি ল্যামডা। এই সূত্র দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বের করতে পারবো। তাহলে আমরা ওর তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলি, সো v/f। তাহলে v এখানে হচ্ছে কত ছিল 350 ডিভাইড বাই 100, তাহলে এইখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত আসবে 3.5 মিটার, 3.5 মিটার। আর ওরটা যদি সে বের করি, যে কালো যে চিত্রটা আছে, তো ওর এখানে হচ্ছে গিয়ে ল্যামডা কত আসবে v/f, v এর মান হচ্ছে গিয়ে 350 আর এটা হচ্ছে কত 200, তাহলে ওরটা আসবে 1.75 মিটার, ওকে। তাহলে সে দেখো যে দুইজনের ভোকাল কর্ড আলাদা হওয়ার কারণে এদের কম্পাঙ্ক আলাদা হয়েছে, আর এদের কম্পাঙ্ক আলাদা হওয়ার কারণে দুইজনের চেয়ে কিন্তু কি হয়েছে, দুইজনের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে কম্পাঙ্ক ডিফারেন্ট হওয়ার কারণে দুইজন মানুষের কথা বলার সময় তাদের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। তো এরপর হচ্ছে গিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাই, 15 নম্বরটা, যে পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন, পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন। সাধারণত শব্দের উৎপত্তির জন্য মাধ্যমে কম্পন সৃষ্টি করতে হয়, কিন্তু কম্পন হলে যে শব্দ শোনা যাবে এমন না। উৎসের কম্পাঙ্ক যদি 20 হার্জের চাইতে কম অথবা 20,000 হার্জের চাইতে বেশি হয়, তাহলে যে শব্দ উৎপন্ন হবে তা আমরা শুনতে পাবো না, আমরা বলতে আমরা মানুষরা শুনতে পাবো না, বাট অন্যান্য হচ্ছে গিয়ে প্রাণীরা শুনতে পাইলেও পাইতে পারে। তো উচ্চের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা বলে। এখন পরিবেশের যেই সকল শব্দের কম্পাঙ্ক শ্রাব্যতার সীমার বাইরে, অর্থাৎ 20 হার্জ থেকে কম অথবা 20,000 হার্জ থেকে বেশি, সেই সকল শব্দ আমরা শুনতে পাবো না। তাহলে এটাকে যদি আমি সামারাইজ করে বলি যে পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না, হচ্ছে কেন, যে পরিবেশের সকল শব্দ আমাদের দ্বারা শুনতে পাওয়া সম্ভব নয়, কারণ আমরা মানুষরা 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যবর্তী কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলাই শুনতে পাই। এর থেকে যদি কম হয় সেগুলো শুনতে পাই না, এর থেকে বেশি হলেও শুনতে পাই না। এখন পরিবেশে বিভিন্ন কম্পাঙ্কের শব্দ তৈরি হয়ে থাকে, সেই শব্দগুলোর কম্পাঙ্ক 20 হার্জের চাইতে কম হইতে পারে, যেমন 15 হার্জ, 10 হার্জ, 5 হার্জ এরকম হইতে পারে। আবার হচ্ছে গিয়ে 20,000 হার্জের চাইতে বেশিও হইতে পারে, যেমন 25,000 হার্জ, 22,000 হার্জ, 30,000 হার্জ। তো ওইগুলো হচ্ছে কি আমাদের দ্বারা শুনতে পাওয়া সম্ভব নয়। কেন শুনতে পাওয়া সম্ভব নয়? কারণ আমরা
20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যবর্তী শব্দগুলোই শুনতে পারি। তো এই ছিল হচ্ছে কি 15, এখন হচ্ছে কি আমরা তার পরের প্রশ্ন চলে যাব। আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের লাস্ট প্রশ্ন ছিল। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে যেই সকল হচ্ছে গিয়ে প্রবলেমগুলো আছে এবং আমাদের যে অনুধাবনমূলক হচ্ছে গিয়ে প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হচ্ছে গিয়ে আছে, এইগুলো হচ্ছে গিয়ে তোমরা আমাদের ইজি ফিজিক্স বইটিতে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে তোমাদের পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।